নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আরএসএসকে আমেরিকার সরকার ব্যান করতে চলেছে এরকম একটা প্রক্রিয়া শুরু হয়েছে বলা চলে, এবং এর ইম্প্যাক্ট ভারতের ওপর ঠিক কতটা পড়বে, ভারত সরকারও আলটিমেটলি আমেরিকার চাপে আরএসএসকে অন্তত আমেরিকাকে দেখানোর জন্য ব্যান করতে বাধ্য হবে কিনা, সেই গোটা বিষয়টা নিয়ে আজকের আমাদের এই আলোচনাটা এই ভিডিওতে চলবে। প্রথমেই আমরা এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট বুঝে নেব। দেখুন, আরএসএস এর ফুল ফর্ম কি? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। তো এই যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস এর এই মুহূর্তে যিনি মূল লিড করছেন তিনি হচ্ছেন মোহন ভাগবত। ইনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এবার আরএসএস এর আমেরিকার তরফ থেকে আরএসএস এর ওপর স্যাংশন বা ব্যান, এই পুরো ঘটনাটায় যাওয়ার আগে আমি আপনাদের একটু পুরনো ঘটনা মনে করিয়ে নিতে চাইব। সেটা কি? সেটা হচ্ছে চীনের একটা ডেলিগেশন টিম, তারা আরএসএস টিমের সঙ্গে ভারতে এসে কিছুদিন আগে মিট আপ করেছিল। আপনাদের যদি মনে থাকে, সেই গোটা ঘটনাটা নিয়ে এই চ্যানেলে আমি ডিকোড করে অ্যানালিসিস করেছিলাম। এবার অনেকে যারা হয়তো অতটা ধৈর্য রাখেন না, অতটা তলিয়ে ভাবেন না, একটু কমেন্ট করে দিতে মজা লাগে, তারা কমেন্ট করেছিলেন, আমার মনে আছে, যে আপনি তো ইন্টারনাল ইস্যু নিয়ে ভিডিও করেন না বলেছেন, তাহলে আরএসএস নিয়ে কেন আপনি ভিডিও করলেন? কারণ চীন তারা আমাদের দেশের নয়, তারা ইন্টারনাল নয়, তারা এক্সটার্নাল। চীনের ডেলিগেশন টিম যখন আরএসএস এর সঙ্গে মিট করতে আসছে, সেটা তখন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। এবং তখন যদি আপনাদের মনে থাকে, আমি বলে রেখেছিলাম সেই ভিডিওতে যে আরএসএস এর ওপর ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং চীনের মতো বাকি রাষ্ট্ররাও অত্যন্ত কড়া নজর রাখছে, ডিকোড করতে চেষ্টা করছে, এবং তার কারণগুলো আমি পরপর দিয়ে রেখেছিলাম। আজকে এবার মিলিয়ে নিন, কিছু মাস পর হয়তো অনেকে ভুলে গেছেন, কিন্তু যারা মনে রেখেছেন, সেদিন যে বলেছিলাম আজকে শুধু চীন নয়, এবার আমেরিকা আরএসএস কেন্দ্রিক কমেন্ট করছে, আরএসএসকে ব্যান করার কথা বলছে। তো আরএসএস এই ইস্যুটা নিয়ে, এই সংগঠনটাকে নিয়ে বিদেশের বিভিন্ন রকম কমেন্ট আসছে, বিদেশ ভাবিত। কখনো চীন মিটিং করতে আসছে, কখনো আমেরিকা ব্যান করার কথা বলছে। কাজেই আশা করি আর আমাকে বোঝাতে হবে না যে কেন সেদিন আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের চ্যানেলে আরএসএসকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম। কারণ এটুকু আমার কাছে ক্লিয়ার ছিল, আরএসএস হ্যাজ বিকাম ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের টপিক। আর একটা কথা এই সুযোগে আমি বলে নিতে চাইব, সেটা হচ্ছে অনেকে মাঝে মধ্যেই কমেন্ট করেন, আপনি তো দেশের মধ্যে এটা নিয়ে ভিডিও করলেন না, বিদেশের খবর বলছেন খালি। প্রথম কথা, আমি নিউজ অ্যাঙ্কার নই, এটা নিউজ চ্যানেল নয়, কতবার বলেছি, আবারও বলে নিই, আপত্তি নেই কোনো। আড্ডা 24/7 যে ইনস্টিটিউটে আমি পড়াই, যে ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর হিসেবে আমি চাকরি করছি, যে ইনস্টিটিউটের চ্যানেল স্কিল বাংলা, সেটা ভারতবর্ষের অন্যতম বড় চাকরির প্রশিক্ষণ কেন্দ্র। মূলত সরকারি চাকরির প্রশিক্ষণ আমরা দিয়ে আসি 2010 সাল থেকে। সরকারি চাকরির বিভিন্ন পরীক্ষায়, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, দুদিন আগে একটি ছেলে কমেন্ট করেছিল ভিডিওতে, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিতে গিয়ে 9টা প্রশ্ন কমন পেয়েছে। সেইখানে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স। ঠিক আছে, সেই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা আড্ডা 24/7 ইনস্টিটিউটে আমি পড়াই। অফলাইনে ক্লাস, অনলাইনে আমাদের অ্যাপ আছে, অ্যাপের মধ্যে ক্লাস। এবার এই সাবজেক্টটা সেরকম আমাদের অঙ্কের টিচার ইউটিউবে অঙ্কও করান, আমাদের ইংরাজির টিচার ইংরাজিও পড়ান, কিন্তু ওই সাবজেক্টগুলোতে মানুষ অতটা আগ্রহ দেখায় না। যারা কেবল পরীক্ষা দেবে তারাই পড়াশোনা করে। কিন্তু আমার সৌভাগ্য যে আমার সাবজেক্টটায় যারা পরীক্ষা দেবেন না এরকম আপনারাও প্রচুর মানুষ এই সাবজেক্টের টপিকের ওপর আলোচনাগুলো দেখতে আসেন। দিয়ে তারা তখন বলেন যে হ্যাঁ, আপনি তো এটা নিয়ে বললেন না। তারা অনেকে মনে করে নেন এটা কোনো ব্লগিং বা নিউজ চ্যানেল বা
প্রতিবেদন রিপোর্ট টিপোর্ট এখানে হয়তো হয়, একদমই না। তো অনেকে তখন বলেন আপনি না বিজেপির হয়ে কথা বলেন। দেশ, সরকার আর পার্টি তিনটে যে আলাদা, এইটা বোঝার মতো ধৈর্য, ম্যাচিউরিটি খুব জরুরি। আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের শিক্ষক হিসেবে সব সময় আমার দেশের স্ট্যান্ড পয়েন্টের সঙ্গেই স্ট্যান্ড পয়েন্ট রেখে চলব। যেদিন আমার দেশের প্রধানমন্ত্রী রাহুল গান্ধী হবেন, কোনোদিন যদি হন, কোনোদিন যদি অরবিন্দ কেজরিওয়াল হন, কোনোদিন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় হন, কোনোদিন যদি সিপিআইএম এর কোনো নেতা হন, সেদিনও আমার দেশের যে বিদেশ নীতি, আমার স্ট্যান্ড পয়েন্ট তার সঙ্গেই অ্যালাইন্ড থাকবে। এবার সেই সময় একটা কোনো রাজনৈতিক দল সে সরকার গঠন করে দেশকে লিড করছে, এটা তো অস্বীকার করার কিছু নেই, কিন্তু তার মানে এই নয় যে দেশ ইকুয়াল টু ওই রাজনৈতিক দলটা হয়ে যাওয়া। এবার যেরকম এই মুহূর্তে রাজ্য সরকারটা বিজেপি নামক দলটা চালাচ্ছে, এই সরকারের এগেনস্টে যাতে দ্রুত পরীক্ষার ব্যবস্থা করা যায়, আমাদের ইনস্টিটিউটের জামা পরে একদম আড্ডা 24/7 লোগো লাগিয়ে, কোনো লুকিয়ে চুরিয়ে না, পুলিশের পরীক্ষার স্টুডেন্টদের যারা আছে তাদের সঙ্গে একদম কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ইনস্টিটিউটের টিচাররা, সাগর স্যার, গোপীনাথ স্যার, বৃষ্টিতে ভিজে কলকাতার রাজপথ কাঁপিয়ে আন্দোলন করে এসছে, শান্তিপূর্ণ, ককরোচ জনতা পার্টির মতো আন্দোলন নয়। এবং সেগুলো ওই যে বললাম, লুকিয়ে চুরিয়ে করি না আমরা। গোপীনাথ স্যার বৃষ্টিতে ভিজছে, 17,000 মানুষ দেখেছে, 20,000 মানুষ দেখেছে গোপীনাথ স্যার, ঠিক আছে, গোপীনাথ স্যার পিছনেই সাগর স্যার আছেন, স্টুডেন্টরা। তো যেখানে সরকারের বিরুদ্ধে যে প্ল্যাটফর্মে বলার, যেটা বলার, সেখানে আমাদের স্টুডেন্ট যায় এগিয়ে, আমাদের টিচাররা যায় এগিয়ে, এবং লোগো লাগিয়ে কোনো পিছিয়ে আসার ব্যাপার থাকে না। তাই বলে এই না যে যেটা স্কিল বাংলা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের চ্যানেল, সেখানে এসে আমি বলতে শুরু করে দেবো দেশের মধ্যে এটা ভুল হচ্ছে, ওটা ভুল হচ্ছে না। অঙ্কের টিচার তো ক্লাসে গিয়ে ইতিহাস পড়াতে পারে না, ইতিহাসের টিচার তো ইংরেজি পড়াতে পারে না। তো আমি ইন্টারন্যাশনাল রিলেশনসের টিচার, আমি স্কিল বাংলা চ্যানেলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়েই কেবল কথা বলবো। আশা করি 4-5 মিনিট আপনাদের নষ্ট তো করলাম, কিন্তু কেন নষ্ট করলাম, যারা ডেলি ভিডিও দেখেন তারা বুঝে গেছেন। কারণ ডেলি কমেন্ট সেকশনে কিছু অবুঝ মানুষের বিভিন্ন রকম কথাবার্তা, যেমন এখানে কেন এই চ্যানেলে দেওয়া হয়েছে আন্দোলনের শর্টস, এটা কাদের জন্য আন্দোলন? পুলিশের ছাত্রছাত্রীদের জন্য। আমাদের এই চ্যানেলটা কাদের জন্য? আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ বেঙ্গলি। তো যেখানে পুলিশের ছাত্রছাত্রীদের প্ল্যাটফর্ম, সেখানে পুলিশের ছাত্রছাত্রীদের জন্য আন্দোলনের শর্টস থাকবে, আন্দোলনের আহ্বান থাকবে। তো ওই ম্যাচিউরিটিটা আমাদের আছে, ওই ডিফারেন্সিয়েশনটা আমরা করতে জানি, কোন চ্যানেলে কোনটা করার, কোনটা দেশ, কোনটা সরকার, কোনটা পার্টি, ঠিক আছে। আপনাদের প্রতিও রিকোয়েস্ট থাকবে যে আপনারাও ওইটুকু ম্যাচিওর্ড হয়ে উঠুন, এবং আমরা ইস্যু ভিত্তিক যত পার্সোনাল লাইফেও আলোচনা করতে পারবো তত ভালো। আপনারা মনে মনে আমাকে অনেক সাপসাপান্ত করে নিয়েছেন এতক্ষণ সময় নষ্ট করার জন্য, জ্ঞান দেওয়ার জন্য। আর জ্ঞান দেব না, এবার চলে আসব আমার সাবজেক্টে, আমার টপিকে আলোচনায়। দেখুন, সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে USCIRF, স্টুডেন্টদের বলে রাখছি এর ফুল ফর্ম পরীক্ষায় আসবে। একটা অত্যন্ত পাওয়ারফুল বডি আমেরিকার, ফুল ফর্ম কি? ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। যে রিলিজিয়াস স্বাধীনতা ইন্টারন্যাশনাল, পৃথিবীর বিভিন্ন দেশে কোথায় কতটা আছে, সেইটা দেখাশোনা করে, রিপোর্ট তৈরি করে ইউনাইটেড স্টেটের এই কমিশন। এই কমিশনের এই মুহূর্তে হেড চিফ হয়েছে আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ যে লোকটা একজন পাকিস্তানি আমেরিকান মানে ইয়েস, মানে ইনি পাকিস্তানেরও সিটিজেন, আমেরিকানেরও সিটিজেন। পাকিস্তান ডুয়াল সিটিজেনশিপ বা ডাবল নাগরিকত্ব সোজা কথায় অ্যালাও করে। তো যিনি একেবারে অফিসিয়ালি পাকিস্তানি নাগরিক, আমেরিকান নাগরিকও বটে, সেই আসিফ মাহমুদ পাকিস্তানের লোক আমাদের প্রতি আর কেমন থট প্রসেস রাখবে বোঝাই যাচ্ছে। সে হঠাৎ করে বিশাল ক্ষমতা পেয়ে গেছে, এবং USCIRF এর চিফ মানে বিশাল বড় পোস্ট।
সে এতদিন যতদিন এই পোস্টটা পায়নি পার্সোনাল লেভেলেও একের পর এক অ্যাটাক করে গেছে। আর এইবার পোস্ট পেয়ে কি বলতে শুরু করেছে যে ভারতের প্রধানমন্ত্রী আরএসএস এর মেম্বার, এবং এই যে আরএসএস, এই আরএসএস এর বিভিন্ন সাব গ্রুপ ভারতে মুসলিম এবং খ্রিস্টানদের ওপর সে কি অত্যাচার করে গো বলে কাঁদুনি গাইতে শুরু করে দিয়েছে আমেরিকায় এত বড় একটা কমিশনের মাথায় বসে, এবং দাবি দাওয়া জানাতে শুরু করে দিয়েছে যে এই আরএসএস এর ওপর, আরএসএস এর মেম্বারদের ওপর, ভারতের প্রধানমন্ত্রীর ওপরও স্যাংশন লাগানো হোক, ব্যান লাগানো হোক। এবং আপনি হয়তো ভাববেন এতে কি যায় আসে, না যায় আসে, কারণ ইউএসসিআইআরএফ আমেরিকার রাষ্ট্রপতিকে সাজেশন দেয় যে গোটা পৃথিবীর এই দেশে রিলিজিয়াস ফ্রিডম লঙ্ঘিত হচ্ছে, আপনি এই দেশের ওপর অ্যাকশন নিন। এবং আমেরিকার প্রেসিডেন্ট ইউএসসিআইআরএফ এর সাজেশন অনুযায়ী কাজ করে। ট্রাম্প এখনো পর্যন্ত কিছু করেনি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যেরকম পাগলাটে স্বভাব, এই রিপোর্টের ওপর ভিত্তি করে যে কোনো স্টেপ যে কোনো সময় নিতে পারেন। আশা করি গোটা ঘটনা বোঝাতে পারলাম আপনাদেরকে। কিন্তু আসিফ মাহমুদ একবারও বলেন না, হ্যাঁ যদি বলার কিছু নেই, যে পাকিস্তানে যারা মাইনরিটি মানে হিন্দুরা, শিখরা, খ্রিস্টানরা, তাদের ওপরও অত্যাচার হয় না অ্যাকচুয়ালি, এটা ঠিক, আমি আসিফ মাহমুদের সঙ্গে সহমত। পাকিস্তানে মাইনরিটিদের ওপর অত্যাচার হয় না, মাইনরিটি নেই, অত্যাচার হবে কি করে? প্রথমেই ওরা মাইনরিটিদের মেরে কেটে দেশ থেকে তাড়িয়ে দেয়, এবং যারা থাকে তাদেরকে জোর করে মেয়েদের ধর্ষণ করে, পুরুষদের গলা কেটে, ফ্যামিলির ওপর অত্যাচার করে ধর্মান্তরণ করিয়ে নেয়, রিলিজিয়াস কনভার্সন করিয়ে নেয়, যার ফলে মাইনরিটি নেই, তো মাইনরিটিদের উপর অত্যাচারও হয় না, ঠিকই আছে। তো এই হচ্ছে আসিফ মাহমুদ, এবং আসিফ মাহমুদরা এরকমই করে থাকে। একজন আসিফ মাহমুদ ক্ষমতা পেয়ে এখন ইন্টারন্যাশনাল মঞ্চে ভারতের বিরুদ্ধে এইসব কাজকর্মগুলো করছে। এবার এই টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। কেন টাইমিংটা ইম্পর্টেন্ট? তার কারণ হচ্ছে আরএসএস চিফ মোহন ভাগবত, আমি আরএসএস চিফ বলেই বলছি, যদিও আরএসএস ওরকম চিফ বলে কোনো পোস্ট হয় না, তিনি আমেরিকা এবং কানাডা সফরে যাচ্ছেন দ্রুত। তার সফরের আগেই আসিফ মাহমুদ খুব করে চাইছে যাতে করে তার সফর ব্লক করা যায়, আরএসএস এর ওপর ব্যান বা স্যাংশন লাগিয়ে দেওয়া যায়। এবং কানাডাতেও যাচ্ছেন মোহন ভাগবতজি। এবার আরএসএস কে এইরকম ভাবে টার্গেট করার কারণ কি? হঠাৎ করে আমেরিকা আরএসএস এর পিছনে উঠে পড়ে কেন লাগলো, এটা আমাদের মাথায় প্রশ্ন আসবে। আরএসএস এর পিছনে লাগার দুটো কারণ হতে পারে, আপনারা বলুন কোনটা আপনাদের মনে হচ্ছে ঠিক। এক, আরএসএস ভারতের ক্ষতি করছে এবং আমেরিকা খুব ভালোবাসে ভারতকে, আসিফ মাহমুদ সে কি ভালোবাসে ভারতকে, তাই আরএসএস একটা খুব খারাপ অর্গানাইজেশন। ভারতের খারাপ তো আসিফ মাহমুদ কোনোদিন দেখতে পাবে না, চোখ দিয়ে ওনার জল পড়ে ভারতের খারাপ দেখলেই, সেই জন্য আরএসএসকে ব্যান করার কথা বলছে। দেখুন কার কার এটা মনে হচ্ছে, জানাবেন কমেন্টে। আর না হলে তো দ্বিতীয় অপশানই পড়ে থাকে, যে আসিফ মাহমুদরা এটা বুঝে গেছে যে আরএসএস ভারতকে এমন স্ট্রং করে ফেলছে যে ভারতকে আটকাতে গেলে আরএসএসকে আটকাতে হবে। আপনারা বলবেন ভিডিও পজ করে অপশান 1, অপশান 2 কোনটা আপনাদের ঠিক মনে হচ্ছে লজিক্যালি। এই দুটোর বাইরে তো আর কিছু লজিক হতে পারে না। দেখুন, জিওপলিটিক্সের জায়গা থেকে দুটো কথা বলতে পারি। আরএসএস লাস্ট 100 বছর ধরে অত্যন্ত ধীরে এবং নিঃশব্দে কিন্তু নিশ্চিতভাবে, তিনটে শব্দ বললাম, ভারতের ফল্ট লাইন কমাচ্ছে এবং সফট পাওয়ার বাড়াচ্ছে। প্রথম কথা, আপনি জেনারেলি আরএসএসকে চারদিকে খুঁজে পাবেন না, কারণ অন্য 10টা অর্গানাইজেশন আর আরএসএস এর বেসিক পার্থক্য হলো, অন্য আর 5টা 10টা অর্গানাইজেশন কাজ করুক না করুক আগে একটা ব্যানার লাগিয়ে নেয়, অফিস খুলে নেয়, এরা পতাকা ছাপিয়ে নেয় আরএসএস বলে, সেগুলো নিয়ে যায়, প্রেস কনফারেন্স করতে শুরু করে, মিডিয়াকে ডাকতে শুরু করে, দেখাও গো আমরা কি করছি। তো অন্য অর্গানাইজেশনগুলোকে দেখতে পাওয়া যায়, এই তো আপনি আরএসএসকে খুব একটা দেখতে পাবেন না। এবার আপনার পাড়াতেই
হয়তো বাচ্চা ছেলে মেয়েদের লাস্ট 1 মাস ধরে সন্ধ্যাবেলা স্বামী বিবেকানন্দের জীবনী দিয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে, স্বামী বিবেকানন্দর জীবনী সম্পর্কে পড়ানো হচ্ছে একটা ছোট্ট ক্লাব ঘরে মাদুর পেতে, এবং আপনার পাড়ার ইয়াং ছেলেমেয়েরা আলাদা আলাদা রিলিজিয়ানের, আলাদা আলাদা কাস্টের, তারা স্বামীজির আদর্শে উদ্বুদ্ধ হয়ে গেল 1 মাসে। আপনি হয়তো জানেনও না, কারণ কোনোদিন ব্যানারও লাগানো হয়নি, এবং যেই টিচার এটা করে গেলেন হয়তো 10-15 কিলোমিটার দূরের কোনো গ্রাম থেকে এসে 1 সপ্তাহ ধরে করে গেলেন, 1 মাস ধরে কোনো টাকা পয়সাও নেননি। তিনি একজন আরএসএস এর স্বয়ংসেবক। তিনি কোনো পতাকাও নিয়ে আসেননি, ব্যানারও নিয়ে আসেননি, তিনি ক্রেডিটও নেননি, নিজের কাজটা করে চলে গেছেন পরের গ্রামে। তো এই জন্য আরএসএসকে দেখা যায় না, শোনা যায় না, তাদের কাজের ইম্প্যাক্টটা পাওয়া যায় সমাজে। আশা করি বুঝিয়ে দিতে পারলাম ছোট করে। এবার আমি প্রথমে ফল্ট লাইনে চলে আসি 3-4টে, তারপর সফট পাওয়ারে চলে যাব, যেগুলো অলরেডি হয়ে গেছে, যে কিভাবে আপনি ইম্প্যাক্ট দেখতে পাবেন আরএসএস এর। আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি বা বিশেষ করে আর একটু শহরের দিকে থাকি, তারাও 20-25 বছর আগের কথা যদি একটু মনে করি, আমরা খেয়াল করে দেখতে পাবো আমাদের সমাজে জাতপাত ছিল, খুব একটা অন্য জাতে বিয়ে থা হতো না, খুব একটা। এই 25 বছরে আমরা চেঞ্জড হয়ে গেছি। আমাদের সমাজেই পশ্চিমবঙ্গে যদি 25 বছর আগে এই অবস্থা থাকতে পারত, তাহলে উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত রাজ্যের গ্রামে কি মারাত্মক অবস্থা হতে পারত আশা করি কল্পনা করতে পারছেন। কারণ তারা সামাজিকভাবে আমাদের থেকে, বাঙালিদের থেকে বহু পিছিয়ে ছিল। এবার 3-4টে অপশন হতে পারে। কেউ বললো দোষ, এই সমাজের কিছু হবে না, তারা এসব নেগেটিভ কমেন্ট করে গেছে বছরের পর বছর। কিছু অতীব জ্ঞানী পণ্ডিত মানুষজন তারা সেমিনার করছে কি করে জাতিভেদ প্রথা তুলে দেওয়া যায়, জাতিভেদ প্রথার ক্ষতিকর দিক কি কি। সেই সেমিনারের ইম্প্যাক্ট কি সমাজের ওপর? 10-15 জন হাইলি ট্যালেন্টেড মানুষজন সেমিনার করে একটা রিপোর্ট লিখে সাবমিট করে দিল, তো হলোটা কি? কিছুই হলো না। আর একটা গ্রুপ যার নাম আরএসএস, তারা এত বছর নিঃশব্দে এই উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, এই ধরনের বহু গ্রামে, এই ধরনের বহু রাজ্যের বহু গ্রামে একটা মিশন এক্সিকিউট করে দিয়েছে। কি মিশন? 1 ভিলেজ 1 ওয়েল 1 টেম্পল 1 ক্রিমেটোরিয়াম। একটা গ্রামে একটা কুয়ো, একটা মন্দির, একটা শ্মশান ঘাট। তো স্যার এটা করে কি হলো? আপনি নিজেও বুঝতে পারবেন না কিভাবে ভারতের সমাজ পাল্টে গেল। আগে এই গ্রামগুলোয়, এই রাজ্যের একই কুয়ো থেকে ব্রাহ্মণ আর নিচু জাতি জল নিতে পারতো না। তো জাতিভেদ প্রথা কোথায়? জল নেওয়াতে। একই মন্দিরে ব্রাহ্মণ, উঁচু জাত, নিচু জাত একসঙ্গে ছোঁয়াছুঁই করে পুজো দিত না। তো জাতিভেদ কোথায়? সেমিনার হলে নয়, মন্দিরে। একই শ্মশানে উঁচু জাত নিচু জাতের ডেড বডি পোড়ানো হতো না। তো জাতিভেদ প্রথা কোথায়? মরা পোড়ানোর সময়। আরএসএস কি করে দিল? সমস্ত গ্রামকে একত্রিত করে, এই হলো গ্রামের নতুন কুয়ো, নাও ব্রাহ্মণ জল তোলো এখান থেকে, নাও শূদ্র জল তোলো এখান থেকে, ভারতীয়, হিন্দু, আর কোনো ব্রাহ্মণ শূদ্র নয়। এক কুয়ো থেকে যেই মুহূর্তে জল খেতে শুরু করে দিল লোকে, এক মন্দিরে যেই মুহূর্তে পুজো দিতে শুরু করে দিল, এক শ্মশানে যখন শূদ্রর বাড়ির কেউ মারা গেলেও তার বডি গেল এবং ব্রাহ্মণ পরিবারের কেউ মারা গেলেও তার বডি গেল, মানুষের মধ্যে ধীরে ধীরে এটা দেখতে দেখতে 5, 10, 15 বছরে জাতিভেদ প্রথা মুছে গেল। নিঃশব্দ বিপ্লব করে দিয়েছে জাতিভেদ প্রথা, যেটা একটা ভারতবর্ষের মারাত্মক বড় ফল্ট লাইন ছিল। শিক্ষিত মানুষজন শহরে বসে তত্ত্ব আউড়েছে, আরএসএস গ্রামে গিয়ে সমাজকে বদলে দিয়েছে। আমেরিকা এটাকে স্টাডি করেছে, স্টাডি করছে এবং বুঝতে পারছে যে ভারতের একটা অন্যতম বড় ফল্ট লাইন, যেটাকে সিআইএ এক্সপ্লয়েট করতে পারত ভবিষ্যতে, সেটা আরএসএস আমেরিকার হাত থেকে ছিনিয়ে নিয়েছে। আরএসএস কি করেছে? আরএসএস বনবাসী কল্যাণ আশ্রম বানিয়েছে। আপনি নামও শোনেননি, কারণ কোনো সোশ্যাল মিডিয়ায় আসেনি, কোনো
নিউজ মিডিয়া কভার করেনি, এর ব্যানার দেখতে পাননি আপনি, কিন্তু কাজ হয়ে গেছে। কি কাজ? কারণ ভারতবর্ষে দেখা গেছে যারা এসটি শিডিউল ট্রাইব, বনবাসী, আদিবাসী, তাদের অজ্ঞতার সুযোগ নিয়ে, তাদের দুরবস্থার সুযোগ নিয়ে, দারিদ্র্যের সুযোগ নিয়ে মিশনারিরা সেই সমস্ত জায়গাতেই মানুষকে হেল্প করতে গেছে। এবং মিশনারিরা অদ্ভুত ব্যাপার, গেল মানুষকে স্বাস্থ্যের হেল্প দিতে, শিক্ষার হেল্প দিতে, কিন্তু স্বাস্থ্য শিক্ষার সঙ্গে কি করে রিলিজিয়ান জড়িত বোঝা গেল না। আমাদের যারা শিডিউল ট্রাইব, আদিবাসী, বনবাসী মানুষ, তারা দলে দলে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হতে শুরু করলো। মানে এডুকেশনের সঙ্গে, হেলথের সঙ্গে কি ক্রিশ্চানিটির সম্পর্ক আছে কে জানে। শহরের বাবু সমাজ, তারা কেউ হাহুতাশ করলো, যা যা আমাদের বনবাসী সমাজ সব খ্রিস্টান হয়ে গেল গো। আর কিছু লোক থিওরি লিখতে শুরু করলো। আরএসএস সেই সমস্ত বন জঙ্গলে গিয়ে, যেখানে শিডিউল ট্রাইব মানুষরা রয়েছে, ট্রাইবাল মানুষরা রয়েছে, স্থাপন করতে শুরু করলো বনবাসী কল্যাণ আশ্রম। এখান থেকে হেল্প পাবে এবং তুমি তোমার কালচার, তোমার রুট, হিন্দুত্ব সেখানেই থাকো, তোমাকে কোনো জায়গায় কনভার্টেড হতে হবে না। আমেরিকা সহ পৃথিবীর প্রত্যেকটা দেশ কেস স্টাডি হিসেবে দেখছে কিভাবে আরএসএস ভারতবর্ষের ট্রাইবাল সমাজকে পুরো 100% কনভার্টেড হয়ে যাওয়া থেকে আটকে নিল। গেল জাতপাত, গেল আদিবাসী বনবাসী সমাজ। ভারতবর্ষের আর একটা বড় ফল্ট লাইন, যেটা এই মুহূর্তেও প্রচন্ড পরিমাণে আছে, 10% কাজ করা গেছে, 90% বাকি আমাকে আপনাকে করতে হবে, সেটা হচ্ছে রিলিজিয়ান। হিন্দু মুসলিম মারামারি চাইলেই লাগিয়ে দেওয়া যায়। কারণ এতদিন মুসলিমদের বলা হতো তোমরা মুসলিম, তোমাদের আলাদা আইন, তোমরা ভারতের আইন মানবে কেন? তারা বলতো হ্যাঁ হ্যাঁ ঠিক। আর হিন্দুদের বলা হতো দেখেছো মুসলিমরা ভারতের আইন মানছে না, কি খারাপ লোক। তো দুটো আলাদা কমিউনিটির মধ্যে একটা বিদ্বেষের পরিবেশ, পরিস্থিতি সৃষ্টি করে রাখার চেষ্টা কারোর একটা কোনো এজেন্ডার ফলে। আরএসএস স্লোগান নিয়ে এলো সচ্চা মুসলমান আচ্ছা নাগরিক। যে সচ্চা মুসলমান সে আচ্ছা নাগরিক, খারাপ লোক নয় মুসলমান। এবং যে মুসলিম ছেলেটা মেয়েটা মনে মনে ভাবতো যে আমাকে হিন্দুরা খারাপ ভাবে, আমি তো খারাপ নই, এবং আস্তে আস্তে ডিট্যাচ হতে শুরু করত ভারতের বাকি 80% মানুষের থেকে মানসিকভাবে, সে দেখলো একটা মঞ্চ আরএসএস, সে এসে বলছে সাচ্চা মুসলমান আচ্ছা নাগরিক, সে সম্মান পেল। এবং আপনি দেখে নিন, একজন সমাজ মাধ্যমে খুব পপুলার শাহজাদ পুনাওয়ালা, আগে বিজেপির নেতা ছিলেন, রিসেন্ট কিছুদিন হলো অফিসিয়ালি বিজেপি ছেড়ে বেরিয়ে নিজের মতো করে বক্তব্য রাখছেন সমাজ মাধ্যমে। আমার অসাধারণ লাগে ভদ্রলোকের বক্তব্য, এবং তার থেকে বড় কথা ওনার বায়োতে লেখা আছে ইসলাম বাই রিলিজিয়ান, হিন্দু বাই কালচার, ইন্ডিয়ান বাই আইডিওলজি, দ্যাটস দ্য স্পিরিট। যে আমার রিলিজিয়ান ইসলাম, শাহজাদ পুনাওয়ালা রিলিজিয়ান ফলো করেন, ওনার ব্যক্তিগত ব্যাপার, তার চয়েস, যে যা ইচ্ছা ফলো করতে পারে। হিন্দু বাই কালচার, কিন্তু এই ল্যান্ডে যারাই আছে, যে রিলিজিয়ানের হোক, সে হিন্দু একজন। এবং ইন্ডিয়ান বাই ইডিওলজি, যখন দেশের প্রসঙ্গ আসবে সবকিছু ছেড়ে আমি ভারতবাসী। আরএসএস করে দিয়েছে। শাহজাদ পুনাওয়ালা একজন মুসলিম বাই রিলিজিয়ান, আরএসএসকে মারাত্মকভাবে ব্যাক করে গেছে। ওনার বহু ইন্টারভিউ আছে, ডিবেট আছে। হ্যাঁ, এখানে 90% কাজ এখনো বাকি আছে। তো বিদেশ দেখছে যে ফল্ট লাইন চলে যাচ্ছে ভারত থেকে। এবং এবং আর একটা ব্যাপার, যেটা ওই চীনের ডেলিগেশন যখন এসেছিল, আমি তখনও বলেছিলাম, গোটা পৃথিবী একটা জিনিস অবজার্ভ করছে যে দেখুন, ভালো খারাপ একটা ব্যাপার, আর একটা হচ্ছে স্ট্রং উইক। আপনি বলতে পারেন শুভেন্দু অধিকারী খারাপ লোক, ওকে। আপনি বলতে পারবেন উনি দুর্বল লিডার। দুর্বল লিডার হলে 10 কোটি মানুষের রাজ্যে জেতা যায় না। লিডারশিপ কোয়ালিটি তো স্ট্রং।
আপনি আপনার পাড়ার ভোটে দাঁড়ালে জিততে পারবেন কিনা সন্দেহ, আমি আমার অ্যাপার্টমেন্টের ভোটে দাঁড়ালে জিততে পারবো কিনা সন্দেহ। শুভেন্দু অধিকারী একটা রাজ্যের ভোটে জিতে গেল। আপনি বলতে পারেন মমতা ব্যানার্জি খারাপ মানুষ, ঠিক আছে মেনে নিলাম। উইক লিডার বলতে পারবেন, তাহলে 3বার মুখ্যমন্ত্রী হওয়া যায় না, তার মানে লিডারশিপ কোয়ালিটি আছে। আপনি বলতে পারেন জ্যোতি বসু খারাপ লোক, উইক লিডার বলতে পারবেন না, তাহলে এই দীর্ঘ সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকা যেত না। কাজেই মানুষ হিসেবে ভালো খারাপ অন্য আলোচনা, লিডার হিসেবে সে স্ট্রং কিনা, এবল কিনা, জ্যোতি বসু হোক, মমতা ব্যানার্জি হোক, শুভেন্দু অধিকারী হোক, তারা স্ট্রং, তবে জিততে পেরেছে। এইভাবে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন। এবার ভারতবর্ষের লাস্ট 10-15 বছর ধরে যত স্ট্রং লিডার উঠে এসছে, সেটা নরেন্দ্র মোদী হোক, সেটা অমিত শাহ হোক, সেটা আরও বিভিন্ন লিডার, দেখা যাচ্ছে এদের 70 to 75% ব্যাকগ্রাউন্ড এরা আরএসএস থেকে উঠে এসছে। এবার যদি আপনি লিডারশিপ কোয়ালিটি ডিকোড করতে চেষ্টা করেন, বিদেশ যেটা করছে যে ভাই আরএসএসে কি শেখানো হয়, এমবিএ কলেজ নাকি এই লেভেলের লিডার তৈরি করে দিচ্ছে। ভালো খারাপ আলাদা প্রশ্ন, স্ট্রং লিডার বানিয়ে দিচ্ছে কি করে আরএসএস। তো ভারতবর্ষের যারা ভবিষ্যতের লিডারও হবে, তাহলে তারা এখন আরএসএসে ট্রেনিং করছে। যে ছেলেটা আজকে আরএসএসে আছে, কে বলতে পারে ও 25 বছর পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে যাবে? তো ভাই আরএসএসকে বোঝার চেষ্টা করো, এই আরএসএসকে আটকাও, কারণ এরাই লিডার্স ফ্যাক্টরি। যেমন ফ্যাক্টরিতে জিনিস প্রডিউস হয়, আরএসএস লিডার প্রডিউস করে। এবং আমি একটা স্টোরি আপনাদেরকে বলেছিলাম যে কেন হবে না। নরেন্দ্র মোদী যখন, জাস্ট একটা স্টোরি বলছি, আরএসএস প্রচারক ছিলেন। আরএসএস প্রচারকদের নিয়ম হচ্ছে, আপনি গ্রামে গ্রামে তো ঘুরবেন, আপনি কোনো হোটেলে স্টে করতে পারবেন না, আপনাকে টাকা দেওয়া হবে, আপনার কাছে টাকা নেই। তো ওই গ্রামেরই কোনো না কোনো মানুষকে কনভিন্স করে আপনাকে তার বাড়িতে থাকতে হবে ওই দিন রাতে, পরের দিন আবার পরের গ্রামে আরেকজনের বাড়িতে। এবার এতে করে কি হচ্ছে বলুন তো? প্রথম কথা, একজন মানুষের আপনি বিশ্বাসযোগ্যতা অর্জন করছেন যে সে একজন অপরিচিত মানুষ আপনাকে বাড়িতে থাকতে দিচ্ছে। তার মানে আপনার কমিউনিকেশন স্কিল, আপনার ক্যারেক্টার কোন লেভেলে প্রত্যেকদিন পলিশড হচ্ছে, যাতে মানুষ আপনাকে ভরসা করবে। না হলে থোড়ি কেউ থাকতে দেবে নিজের বাড়িতে। সেকেন্ড, আজকে আপনি আছেন এ গ্রামের একজন লোক রাম, সে একজন চাষি, তার বাড়িতে সন্ধ্যে থেকে 3-4 ঘন্টা তার ফ্যামিলিতে আপনি গল্প করবেন, একজন চাষির জীবনের চ্যালেঞ্জেস আপনি বুঝবেন। পরের দিন আপনি আছেন বি গ্রামে একজন পুলিশ অফিসারের বাড়িতে, তার সঙ্গে 3 ঘন্টা আপনার গল্প হবে। একজন পুলিশ অফিসারের জীবনের চ্যালেঞ্জেস আপনি বুঝবেন। পুলিশ অফিসার কৃষকের থেকে একটু বেটার সামাজিক অবস্থায় রয়েছে, তার পরিবারের থট প্রসেস আপনি বুঝে যাবেন। এইভাবে 10 বছর আপনার অভিজ্ঞতার ঝুলি পূর্ণ হচ্ছে। কখনো উত্তরপ্রদেশ, কখনো পশ্চিমবঙ্গ, কখনো আসাম, কখনো তামিলনাড়ু, কখনো কৃষক, কখনো পুলিশ অফিসার, কখনো লয়ার, কখনো ব্যবসায়ী। এই যে হিউজ অভিজ্ঞতার ঝুলি, রিয়েল লাইফ গ্রাউন্ড এক্সপেরিয়েন্স তৈরি হচ্ছে, এটা একজন লিডারকে গড়ে দেয়। এবার যখন সে এমএলএ হচ্ছে, এমপি হচ্ছে, সিএম হচ্ছে, পিএম হচ্ছে, সে জানে তার দেশকে। এই জন্য খেয়াল করে দেখুন, আগেকার দিনে বড় নেতা, সন্ন্যাসী, তারা পদব্রজে পরিক্রমণ করতেন, পায়ে হেঁটে গোটা দেশে ঘুরতেন, রিয়েল লাইফ গ্রাউন্ড সিচুয়েশন উপলব্ধি করতে। তো কোনো নেতা সে বিদেশ থেকে বড় পড়াশোনা করে এসে মাইক টাইক নিয়ে নেমে গেছে, আমি বড় নেতা গো, সে তো জানেই না আমার দেশের গ্রাউন্ড রিয়ালিটি কি। সে আমার দেশের মানুষের সঙ্গে কানেক্ট করবে কিভাবে? বোঝা গেল আরএসএস এর লিডারশিপ ফ্যাক্টরি কি করে কাজ করে। তো ইউএস এটা খুব ভালো করে জানে যে ভাই লিডারগুলো যেখান থেকে তৈরি হচ্ছে, আগে ওটাকে আটকাও। এই জন্য আরএসএস ইউএস এর ইউএসসিআইআরএফ এর হিট লিস্টে। বাকি তো আসিফ মাহমুদরা আছেনই, যারা ভারতকে এত ভালোবাসে যে আরএসএসকে আটকে দিতে চাইছে। এবং ফল্ট লাইন বললাম 3টে, লিডারশিপ ফ্যাক্টরি বললাম, আর আমি লাস্ট বলবো সফট পাওয়ার।
যে কিভাবে ভারতবর্ষের সফট পাওয়ার সারা পৃথিবীতে আরএসএস বাড়িয়ে দিচ্ছে। আমাদের ছোটবেলায় একটা ব্যাপার ছিল যে কেউ যদি ভারতীয় সংস্কৃতি পালন করে, কেউ পুজো দিতে যাচ্ছে, সে মানে লুকিয়ে লুকিয়ে যাবে, এ বাবা পুজো দেয়, মানে সে একদম কি থার্ড ক্লাস লোক। কেউ কোনো রকম ভারতীয় সংস্কৃতি সেলিব্রেট করতে লজ্জা পেত। দেখুন কিভাবে 10-15 বছরে গোটা ঘটনা ঘুরে গেছে। আজকে ভারতবাসী যে কেবল ভারতীয় সংস্কৃতি সেলিব্রেট করছে তা না, যোগাসন 20 বছর আগে এরম ছিল, এ বাবা যোগা করে, আরে জিম কর, জিম ওয়েস্টার্ন জিনিস, জিম ওয়েস্টার্ন সিভিলাইজেশনে তো সিভিলাইজেশন, যোগা টোগা করে কিছু হবে নাকি। আজকে সারা পৃথিবীতে যোগার ওয়েভ চলছে, এমনি তো হয়নি, কেউ তো করিয়েছে। আয়ুর্বেদ, এ বাবা ওসব ঘাস পাতা জড়িবুটি খেয়ে কিছু হবে না, ট্যাবলেট খাও, অ্যালোপ্যাথি। আজকে সারা পৃথিবী বলছে যে সাইড এফেক্ট আছে অ্যালোপ্যাথির, অ্যালোপ্যাথি কখনো কখনো তো নিতেই হবে অবস্থা বিগড়ে গেলে, বাট প্রথম দিকে হলে বা লং টার্মে যেগুলো ধীরে ধীরে হিল করার, আয়ুর্বেদে ভরসা রাখো। আজকে ইন্ডিয়ান ফিলোসফি, আগে বলতো আর ইন্ডিয়ান ফিলোসফি বস্তা পচা রদ্দি জিনিস, আজকে সেটা নিয়ে সারা পৃথিবী সেলিব্রেট করছে। কেউ তো এটা করালো, অটোমেটিক তো হলো না এই 15-20 বছরে, নিঃশব্দে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। আর এই সব কিছুর পিছনে আপনি যদি তারগুলোকে জোড়েন, দেখা যাবে যে হয়তো যোগা মারাত্মকভাবে প্রমোট করছে অমুক দেশে, প্রবাসী ভারতীয়, সে আরএসএস এর সঙ্গে কানেক্টেড, সে তার কলিগদের মধ্যে, তার বন্ধু বান্ধবদের মধ্যে, তার অ্যাপার্টমেন্টে যোগা প্রমোট করছে, কেউ আয়ুর্বেদ প্রমোট করছে, কেউ ফিলোসফি প্রমোট করছে চীনে, আমেরিকায়, জাপানে, ইউকেতে। কানেক্ট করলে দেখা যাচ্ছে 70% লোকজন এরা কোনো না কোনোভাবে আরএসএস এর সঙ্গে কোনোদিন যুক্ত ছিল বা যুক্ত আছে, এবং স্বয়ংসেবক, নিজে নিজের কাজ করে যাচ্ছে, কোনো ক্রেডিট নেওয়ার কিছু নেই। তো আজকের পৃথিবীর কাছে ক্লিয়ার যে ভাই ভারত যে এই লেভেলে গ্রো করছে, এর পিছনে যে মেশিনারিটা আছে, সেই মেশিনারিটার নাম আরএসএস। তো আরএসএসকে আটকে দাও। এবার আমাদের থাম্বনেলের সেকেন্ড কোশ্চেন, ভারত সরকার কি বাধ্য হবে আমেরিকার চাপে আরএসএসকে ব্যান করতে? মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে অন ক্যামেরা পরিষ্কারভাবে কি বলা হয়েছে জানেন? ইউএসসিআইআরএফ এটা বায়াসড অর্গানাইজেশন, এদের একটা এজেন্ডা আছে, সেই এজেন্ডা অনুযায়ী এরা কাজ করছে, এদের কথায় পাত্তা দেওয়ার দরকার নেই। আমেরিকাকে সারা পৃথিবীর সামনে এইভাবে আগে কোনো দেশ এক্সপোজ করেছে বলে মনে পড়ছে না। তো ইন্ডিয়াকে এর বড় মূল্যও চোকাতে হবে। আমেরিকা প্রতিটা অপশন ট্রাই করবে ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ করে দেওয়ার জন্য, কারণ ইন্ডিয়া মৌচাকে ঢিল ছুটছে। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিশ্চিতভাবে তৈরি করে নিয়েছে নিজেদেরকে যে जो होगा दिखा जाएगा, টিট ফর ট্যাট, ওদিক থেকে একটা এলে আমরাও মারবো এদিক থেকে, আর চুপ করে বসে থাকা যাবে না। এবং এতে আপনারও রোল খুব জরুরি। আর্মি দাঁড়িয়ে আছে ডিফেন্স ইকুইপমেন্ট নিয়ে দেশকে বাঁচানোর জন্য। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা প্রত্যেকটা কথার জবাব ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে দিচ্ছে। আপনার কি করণীয় জানেন তো? বিদেশে আমাদের প্রবাসী যে সমস্ত ভাই বোনরা বসে আছে, তারা দেখুন আজকে বিদেশে পৌঁছাতে পেরেছে বলে তাদের পজিশনকে কাজে লাগিয়ে তারা ভারতীয় দর্শন ফিলোসফি সেখানে স্প্রেড করতে চেষ্টা করছে নিজের মতো করে। যারা যারা আপনারা বিদেশে রয়েছেন, আমাদের চ্যানেলে অনেকে বিদেশ থেকে ভিডিও দেখেন, ভারতবর্ষের মাটি থেকে দাঁড়িয়ে এক ভারতীয় আর এক ভারতীয়কে, আপনি যদি বিদেশের সিটিজেনশিপও নিয়ে থাকেন তাহলেও মানসিকভাবে আপনি ভারতীয়, প্রণাম জানাচ্ছি। এবং বাকি সমস্ত মানুষকে বলবো, যারা এই মুহূর্তে ফিজিক্যালি ভারতে আছেন বা যারা ভারতের বাইরেও আছেন কিন্তু মনের দিক থেকে ভারতীয়, নলেজ, পাওয়ার অ্যান্ড মানি, এই তিনটেকে আগে নিজের আয়ত্তে আনতে হবে। আপনি নিজে দুর্বল থাকলে আপনি কি ভালো জিনিস স্প্রেড করবেন? যে মহামানব গোটা পৃথিবীর ইতিহাসে একটা বই দিয়ে ছাপ রেখে গেছে, বাসুদেব শ্রীকৃষ্ণ, গীতা,
তিনি রাজপুত্র ছিলেন, রাজা ছিলেন। শ্রীরামচন্দ্র, যার ক্যারেক্টারকে যে বাবা বলে দিয়েছে আমার আর কোনো মোহ নেই, চললাম সব ছেড়ে, আপনি 3 ফুট জায়গা ছাড়তে পারবেন না। আমি হয়তো ভাইয়ের সঙ্গে লড়ে নেবো, না না না, 1.5 হাত তুই আমার দিকে চলে আসছিস। এই জন্য শ্রীরামচন্দ্র রাজার ছেলে, গোটা রাজ্য নিজের, বাবা বলে দিয়েছে ছেড়ে দিলাম, নো সেকেন্ড থট। রাজপুত্র ছিলেন। তো নলেজ, পাওয়ার, মানি তার হাতে আছে, শাসন ক্ষমতা আছে, তবে সে বেটার কিছু করতে পারছে। তো আমরা টাকা উপার্জন করব না, আমাদের পাওয়ার দরকার নেই। আপনি পৃথিবীর বেটারমেন্ট করবেন কি করে? নলেজ গেইন করুন, পাওয়ার গেইন করুন। পলিটিক্যাল পাওয়ার হতে পারে, সোশ্যাল পাওয়ার হতে পারে, আপনার কোম্পানিতে পাওয়ার হতে পারে। মানি গেইন করুন, আর তারপর নিজেকে গ্রাউন্ডে রেখে, রুটেড রেখে ধর্মপথে চলুন। যদি আপনার বিজনেস থাকে, শুধু আপনার প্রয়োজনে নয়, দেশের প্রয়োজনে আপনার বিজনেসকে বড় বিজনেস করুন। কিচ্ছু বিশাল বড় MBA করে আসতে হবে না। ধরুন আপনার একটা সেলুন আছে, সেলুন, ইংরেজিতে স্যালন বলে, আমি এখনো সেলুন বলি। কেন আপনি সেলুনে এখনো নিজেই চুল কেটে যাবেন একা? ওটাকে বড় করা যায় না? আরেকটু 2 বছর পর বড় জায়গা নিতে পারেন না? বিজনেস বাড়িয়ে 2টো অ্যাসিস্ট্যান্ট হায়ার করতে পারেন না? একটু অটোমেটেড করতে পারেন না মার্কেটিং? যারা আপনার সেলুনে আসবে তাদের একটা ডেটাবেস তৈরি করা, ফোন নাম্বার দিয়ে বিল জেনারেটের সময় সেই ডেটাবেসকে কয়েক সেকেন্ডের ব্যাপার AI দিয়ে, যে কারা কারা শনি রবি আসে, শুক্রবার তাদের কাছে অটোমেটেড 20% ডিসকাউন্টেড মেসেজ পাঠিয়ে দেওয়া যায় না? যে কারা কারা সোম থেকে শুক্রের মধ্যে আসে, রবিবার রাতে তাদেরকে মেসেজ পাঠিয়ে দেওয়া যায় না? কারা কারা চুলে রং করায়, তাদেরকে ভালো চুলের যেসব রং টং হয় না, সেটা আপনার দোকানে এসছে, তখন মেসেজ পাঠিয়ে দেওয়া যায় না? অটোমেটেড বসে বসে মেসেজ করতে থাকলে তো দিন চলে যাবে। এভাবেই তো বড় করে নেওয়া যায় নিজের বিজনেসকে। আপনি কোনো কোম্পানিতে চাকরি করেন, আপনি প্রত্যেক দিন যদি সেরা করে একটা প্রেজেন্টেশন দেখাতে পারেন আপনার টিমকে, আপনার বসকে, পরের বছর আপনার প্রমোশন হবে না? সেরা প্রেজেন্টেশন, যেখানে ডেটায় কোনো গলত নেই, যেখানে স্টেপ বাই স্টেপ প্রসেস পুরো ক্লিয়ার, ছকের মাধ্যমে, ইমেজের মাধ্যমে, পাই চার্টের মাধ্যমে, বার গ্রাফের মাধ্যমে। আপনি চাকরি পাননি, বেকার, ফ্রেশার, বাচ্চা ছেলে মেয়ে, তুমি নিজেকে একটা চাকরি পাওয়াতে পারো না? এটার জন্য কি লাগে? বেসিক AI জানলেই হয়ে যায়। একটা ফ্রেশার্স একটা স্টার্টিং জব রোলে জয়েন করতে কি লাগে? বেসিক স্মার্টনেস, বেসিক AI স্কিল। আপনি গৃহবধূ, বাড়িতে থাকেন, সংসার সামলাচ্ছেন, 3 ঘন্টা হয়তো টাইম এবার আপনি বের করতে পারবেন সংসারের বেসিক দায় দায়িত্ব সামলে। আপনি বাড়িতে বসে কিছু পার্ট টাইম আর্নিং করতে পারেন না আজকের দিনে? যেখানে ভারতে বসে কেউ আমেরিকাতে কাজ করতে পারে, যে কেউ ইংল্যান্ডে কাজ করতে পারে, জাপানে কাজ করতে পারে, তার জন্য ওখানে যেতে হয় না। ওখানকার কোম্পানির সঙ্গে এখানকার কোম্পানি জাস্ট টাই আপ করিয়ে দেবে, আপনি আপনার টাকা পেয়ে যাবেন, আপনি কাজ করে নেবেন। প্রচুর ছেলেমেয়ে করছে, প্রচুর গৃহবধূ করছে, রিটায়ার্ড পার্সনরা করছেন এর জন্য। আর এই যখন আমাদের হাতে আসবে মানি, আপনার হাতে আসবে নলেজ, আপনার অটোমেটিক আসবে পাওয়ার, আপনি নিজের পজিশন কাজে লাগিয়ে নিজের বিজনেস, নিজের চাকরি, নিজের টাকা পয়সা, আপনার দেশের সফট পাওয়ার প্লাস হার্ড পাওয়ার দুটোকেই স্ট্রং করতে পারবেন। এবং এর জন্য প্রচুর পপুলেশন লাগে না। বাংলাদেশিদের একটা ধারণা আছে আমরা প্রচুর পপুলেশন ক্রিয়েট করব, সারা পৃথিবী দখল করে নেব। ওরে 1 কোটি ইসরায়েলি নেই ইসরায়েলে, গোটা ইসরায়েলি 1 কোটি হবে না, 90-95 লাখ। গোটা মিডল ইস্টকে কাঁপিয়ে রেখে দিয়েছে। ভারতে তো 140 কোটি লোক আছে। সারা পৃথিবী পাল্টে দেওয়া যেতে পারে, ভারতবাসীদের যা ক্ষমতা থাকা উচিত। পপুলেশন দিয়ে হয় না, কোয়ান্টিটি কথা বলে না, কোয়ালিটি কথা বলে। তো নলেজ, পাওয়ার, মানি, এই 3টেকে গ্রিপে আনুন, বাকি সব হয়ে যাবে। এবং গ্রিপে আনার জন্য আজকের দিনের সব থেকে বড় অস্ত্র,
আজ থেকে যদি 1000 বছর আগে আপনারা জন্মাতেন, আমি জন্মাতাম, তাহলে আমাদের ঘোড়ায় চড়া, অস্ত্র চালানোর ট্রেনিং দেওয়া হতো না। সারভাইভ করতে গেলে লাগবে। আজকের দিনে সারভাইভ করতে গেলে এআই লাগবে। এটাই ঘোড়ায় চড়া, এটাই তরোয়াল চালানো। আর আজকে 23শে আগস্ট রবিবার 2026 সালে আমাদের অনলাইন এআই ট্রেনিং প্রোগ্রামে জয়েন করার লাস্ট ডে। আবার 2027 সালে সময় পাওয়া যাবে। 2026 জানুয়ারিতে লাস্ট হয়েছিল, 7 মাস পর এলো। আবার ধরুন 7 মাস পর 2027 মার্চ এপ্রিলে আবার নেক্সট ট্রেনিং প্রোগ্রাম স্টার্ট হবে। যারা 2026 শিখে নেবেন, 2027 জানুয়ারি থেকে কন্ট্রোল করতে পারবেন পৃথিবীকে। আর যারা 2027 শিখবেন তারা আরেকটু পিছিয়ে গেলেন। তো যারা ভারতে আছেন, যারা ভারতীয়, তারা এই নাম্বারে কল করে নিন। এটা আমার পার্সোনাল টিমের নাম্বার 9650634247। এই নাম্বারে কল করে 1 প্রেস করতে হবে। আপনার যা কিছু জিজ্ঞাসা আছে আপনি জিজ্ঞেস করে নিন এআই ট্রেনিং প্রোগ্রাম সম্পর্কে। জিজ্ঞাসা করে নিয়ে এনরোল করে নিন। বাড়িতে বসে অনলাইনে ক্লাস করবেন। আজকে সন্ধ্যে 7টায় ক্লাস। যারা বাংলাদেশে আছেন, বাংলাদেশে তো কল আসবে না, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিন 8130209247। আপনারাও এনরোল করে নিতে পারবেন, বাড়িতে বসে ক্লাস করতে পারবেন। আর ইন্ডিয়া বা বাংলাদেশ যে যেখান থেকেই হন না কেন, যদি ক্লাস করতে কোনো প্রবলেম হয়, এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ করে নেবেন, ফোন করবেন না। হ্যাঁ, 9311932627। ক্লাস করতে কোনো প্রবলেম হলে, ভর্তি নিয়ে আমাদের কাজ শেষ নয়, ক্লাসের সময়ও আমরা সাপোর্ট দেব। আইআইটি মাদ্রাজ প্রবর্তকের সার্টিফিকেটও আপনাদের হাতে তুলে দেব। ভালো থাকবেন। জয় হিন্দ।